ইকোনমি বোঝা বাদ দেন, সোসাইটিকে বুঝেন, আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ সোশ্যাল ডিসহারমনি। কিন্তু আগে 1 টাকা কাজ করলে হয়তো 1 টাকা লুট হতো বা 50 পয়সা লুট হতো, কিন্তু শেখ হাসিনা ক্রিয়েটেড এ মেকানিজম যে 1 টাকা কাজ করলে 5 টাকা লুট হবে। যাত্রাবাড়ি থানায় যে 10 জন পুলিশ বাইরে গিয়ে গুলি করছে, হাউ অ্যাবাউট দেম? আমাদের প্রত্যেকটা পিলার নিয়ে মানে আমাদের মানে 1 লক্ষ প্রতিবেদন হয়েছে, আমরা একটা সার্ভে দেখছিলাম শুধু পদ্মা সেতুর পিলারের উপরে। শেখ হাসিনা 2013-14 এর পলিটিক্স ইজ নট অনলি এ শাহবাগ কোয়েশ্চেন, বেসিক্যালি তার এক্সিস্টিং এর কোয়েশ্চেনটা সে একদিকে সেকুলার, এক্সট্রিম সেকুলারকে এম্পাওয়ার করার জন্য সে শাহবাগ করছে। শি অলসো ডিড আদার পলিটিক্যাল ম্যানুভার, সে ইন্ডিয়াকে স্যাটিসফাই করার জন্য সার্টেন স্টেপস নিছে, সে আমেরিকাকে স্যাটিসফাই করার সার্টেন স্টেপস নিছে। আমি এখন খুব অবাক হয়ে দেখি অল ক্রাইম যেন শেখ হাসিনা করছে। তো তার আগে যে আমি হাজার হাজার লোকের চিন্তা এবং কতগুলো কি ফিগার্স আছে ওদেরকে চিন্তাছি, পুলিশ বাহিনীতে তো হাজার হাজার মানুষ নিপীড়নের উপরে জড়িত ছিল, ওরা কোথায়? আমাদের জাতির, আমরা আসলে পৃথিবীর জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ, জ্ঞান চর্চায় পৃথিবীর নিকৃষ্টতম জাতি। আমি একেবারে উদাহরণ দিয়ে দেখাইতে পারবো। শেখ হাসিনার শাসনামলে হাসিনা ইকোনমিক্সের যে নীতিগুলোর উপরে দাঁড়ায় ছিল, তার কারণে অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনীতিটা একেবারে এটা হলোড আউট। বাইনারির বাইরের আজকের আলাপে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ, প্রাবন্ধিক, অর্থনীতি বিষয়ক গবেষক জিয়া হাসান ভাই। জিয়া হাসান ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। আপনি তো দশককাল জুড়ে আমাদের অর্থনীতি নিয়ে কাজ করতেছেন এবং আপনার খুব স্পেশাল কিছু জায়গা আছে। আপনি যেরকম অর্থনীতির তথ্য বিকৃতি নিয়ে কথা বলতেছেন, বড় প্রকল্পের দুর্নীতি নিয়ে কথা বলছেন, এই অর্থনৈতিক খাতের সংকটগুলো নিয়ে কথা বলছেন এবং বিগত রেজিমের আপনি বেশ ভালো ভিকটিমও হয়েছেন বিভিন্নভাবে। তো আমরা আসলে অর্থনীতি নিয়েই আজকে একটু করে কথা বলবো। তো বাংলাদেশে তো একটা বিরাট একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটলো। তো এই অভ্যুত্থানের আগে থেকেই আমরা আমাদের পরিসরে এই কথাবার্তাটা বলতাম যে বাংলাদেশের অর্থনীতিটা ফাঁপা হয়ে গেছে। আপনিও আপনার কাজে দেখাইছেন এই জিনিসটা। এখন যখন মানে সত্যি সত্যি এই জিনিসটা দেখার সুযোগ আসলো, কি আসলে অর্থনীতির অবস্থাটা কি, মানে ফাঁপা হয়ে গেছে বলতে আসলে ঘটনাটা কি? থ্যাংক ইউ। সো এটা একটা ব্রিলিয়ান্ট প্রশ্ন। আমাদের শেখ হাসিনার শাসনামলে হাসিনা ইকোনমিক্সের যে নীতিগুলোর উপরে দাঁড়ায় ছিল, তার কারণে অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনীতিটা একেবারে এটা হলোড আউট। একটা দেশের ইকোনমিকে আমরা 4টা মেজর ইয়েতে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এটার সরকারের ফিসকাল ইয়ে, তারপর হচ্ছে প্রাইসেস, আমাদের মূল্যস্ফীতি এবং আদার্স, তারপর হচ্ছে আমাদের রিয়েল ইকোনমি এবং এফএক্স। এবং এই 4টা সাইডে যদি দেখি, শেখ হাসিনার আমলে অনেক কিছু ঢেকে রাখা হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি হাসিনার পতনের পরেই এটা বের হয়ে আসছে। শেখ হাসিনার পতনের পরপরই আমরা কিন্তু জানছি 55,000 কোটি টাকা অতিরিক্ত টাকা বাংলাদেশ ব্যাংক ছাপাইছিল। 55,000 কোটি টাকা অতিরিক্ত, উইচ ইজ লাইক 7-8 মানে প্রায় $5 বিলিয়ন কাছাকাছি। এটার সাথে সাথে আমরা ব্যাংকগুলার যেই আমাদের খেলাপি ঋণ, এটার আগে বোধহয় 10 কি 11% ছিল, এখন এটা 18% থেকে এখন 34%-এ চলে আসছে, বিকজ যেগুলো দেখাচ্ছিল না এগুলা সামনে চলে আসছে। তারপরে ইনফ্লেশনের যেই আমাদের ডেটাটা ছিল, সেটাও আমাদের 8, 9, 10%-এ আমরা চলে গেছি। এবং একই সাথে আমাদের জিডিপি গ্রোথের আমাদের যে প্রবৃদ্ধি, সেটার হার নিয়ে একটা 5%, 6, 7% দেখানো হইতো, সেটাও 4%-এ নেমে আসছে। কিন্তু আমার এটা নিয়েও প্রশ্ন আছে যে আসলে বিবিএস-এর এই ডাটাটাও ঠিক কিনা। সো আলটিমেটলি ইকোনমি, এটার যে শক্তিগুলো, আপনার ব্যাংকিং সেক্টরকে হলোড আউট, আমাদের সরকারি প্রত্যেকটা ইনস্টিটিউশন, এটার যে পরিমাণ ডেপ্ট, তারপরে আমাদের যে পরিমাণ বাজেট ঘাটতি, তারপরে গিয়ে আমাদের চাকরি নাই, তারপরে গিয়ে আমাদের প্রোডাক্টিভিটি কমে আসছে। তো এই সব কিছু মিলে আসলে বাংলাদেশ একটা ফাঁপা অর্থনীতির দেশ হয়ে গেছিল। এটা শেখ হাসিনার শাসন আমলে এটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছিল, কিন্তু সরকার পতনের পরে এটা আরো পরিস্ফুট হয়েছে। আপনি একটা খুব শক্তিশালী টার্ম আমার মনে হয় আপনি কয়েন করছেন আমাদের এখানে অন্তত, সেটা হচ্ছে যে কি অর্থনৈতিক তথ্য বিকৃতির যে ইয়াটা, যেটা আপনি একটু করে বললেন। তো
এই যে ধরেন সবসময় এই যে আপনার আলাপ থেকেও এই জিনিসটা আসলো যে একটু বাড়ায় দেখার প্রবণতাটা, জি একটু গোপন করার বিষয়টা, এটা এটা আসলো। জি আবার অভ্যুত্থানের পরবর্তী সময়েও যে তথ্যগুলো আসতেছে হুম সেইটার ক্ষেত্রে মানুষের কিন্তু ওই ইয়াটা রয়ে গেছে, রয়ে গেছে, এক্স্যাক্টলি এই- এক্স্যাক্টলি। এইভাবে আসতেছে কিনা। জি তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আপনি মানে নতুন ভাবে হুম এই তথ্যগুলোর বিশ্বাসযোগ্যতাটা স্থাপন করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায়, বা এটার ব্যাপারটা কি হইতে পারে? অ্যাবসলিউটলি নেওয়া যায় বলতে গেলে তো আসলে অনেক কিছুই করা যায় হুম, তো। এবং বিবিএস এর সংস্কারের যে প্রয়োজনীয়তাটা ছিল, বিবিএস এর আসলে কোনো ধরনের সংস্কার করা হয়নি, ন্যূনতম সংস্কার করা হয়নি। বিবিএস এর ম্যাথোডলজিটা ইভালুয়েট করার দরকার হুম, ছিল। হুম, বিবিএস এর এর আগের কয়েক বছরের ডাটাটা কি ঠিক নাই, আমরা যে প্রশ্নগুলো করছি আমাদের প্রশ্নগুলো তো সার্টেন অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনগুলোর ভিত্তিতে ডাটাগুলো আবার চেক করার দরকার করা ছিল। একটা কমিশন করা যায় তো, আমাদের মতো লোকজনদেরকে ডাকা যায় তো, আমরা হুম, ফ্রি সার্ভিস দিতাম। হুম, তো সেটা যেহেতু করা হয়নি, বাংলাদেশ সরকার করেনি, ফলে আলটিমেটলি শেখ হাসিনার আমলের পরে বর্তমানে আমাদের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনেও আমাদের বিবিএস এর ডাটা আনরিলায়েবলি রয়ে গেছে। এবং আমাদের বর্তমানে যে ইনফ্লেশনের পরিসংখ্যান, খুব ইন্টারেস্টিংলি আমাদের নিজস্ব অ্যাজাম্পশনে সরকারের আমাদের মূল্যস্ফীতি কিন্তু আরও কমছে। আচ্ছা, যতটুকু 8% 9% মানে এখনো দেখানো হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট মার্চ 2025 থেকে শুরু করে আগস্ট পর্যন্ত কিন্তু জিনিসপত্রের দাম অনেক কমে আসছিল, যেটাতে আমাদের কিছু নিজস্ব কিছু বেঞ্চমার্কে আমাদের নিজস্ব কিছু ফুড বাস্কেট, মানে আমাদের ইনফ্লেশন পরিমাপ করতে আমরা বাস্কেট ইউজ করি। আমাদের অর্থনীতিবিদ জ্যোতি রহমান, উনি খিচুড়ি ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স বলছেন, এটা বিদেশে ম্যাক ইন্ডেক্স বলে ওটাকে অনুসরণ করে। সো আমরা বেশ কিছু বাংলাদেশে যারা বিভিন্ন ফুড পান্ডা, তারপরে গিয়ে চাল ডাল, বিভিন্ন প্রতিষ্ঠান প্রোডাক্ট সেল করে, তাদের ডাটা এবং সরকারি ডাটা আমরা কম্পেয়ার করে দেখছি ইনফ্লেশন সিগনিফিকেন্টলি কমছে, কিন্তু বিবিএসসি ওটা দেখায়নি। বিবিএস আরও বাড়তি দেখাইছে, উইচ ইজ সারপ্রাইজিং, বাট উইচ অলসো হ্যাভ এন ইম্প্যাক্ট, যে সুদের হারটা কিন্তু ইনফ্লেশন কমে গেলে সুদের হারটাকে নামায় ফেলা উচিত ছিল, কিন্তু সেটা নামানো হয়নি, এবং যেটা কারণে বিজনেসের উপর ইম্প্যাক্ট পড়ছে। তো এন্ড অফ দ্য ডে আসলে আনরিলায়েবল থাকার বিষয়টা, এটা অতিরিক্ত দেখাতেও একটা ফ্যাক্টর, কম দেখাতেও একটা ফ্যাক্টর। এটা তো ইনফ্লেশনের কথা বললাম। আমার মতে তো 2024-25 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কন্ট্র্যাক্ট করছে। আমি যেই অল্টারনেটিভ ইন্ডেক্সগুলো দেখি, বেশ কিছু কোম্পানির টোটাল গ্রস রেভিনিউ দেখি, আমাদের বিদ্যুতের ব্যবহার দেখি, আমি পোর্টে কী পরিমাণ মাল এক্সপোর্ট হয়েছে এগুলো দেখি, এবং আমাদের গ্রামীণ ফোনের সব বিভিন্ন প্রতিষ্ঠানের রেভিনিউ আমি দেখি, যেগুলো মনোপলি ব্যবসা আছে। আমি জুতার দুইটা কোম্পানি অ্যাপেক্স এবং বাটা, তাদের মনোপলি ব্যবসা আছে, ফলে তাদের যদি ওভারঅল রেভিনিউ কমে, আমি ধরে নিব তাহলে সার্বিকভাবে জুতার ব্যবহার কমছে, বিকজ দিস অলমোস্ট মনোপলি, সেগুলো কমছে। তো সব কিছু মিলে আমি তো দেখি, ইয়েস, জিডিপি গ্রোথের হার এখন 3.5% টু 4-এ নেমে আসছে, যেটা ইটসেলফ একটা পতন, বাট আমার মতে কন্ট্রাকশন ওয়াজ মাস সিভিয়ার, যেটা বিবিএস রিফ্লেক্ট করেনি। আলাপের এখানে যেখান থেকে শুরু করছিলাম, হুম ব্যাংক, হুম যে আমাদের তো ব্যাংকগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে, এবং অ্যাবসলিউটলি এই মানে মানুষের ব্যাংকিং ব্যবস্থার উপর থেকে এক ধরনের আস্থা চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যাবসলিউটলি এবং আমরা অভ্যুত্থানের পরে মনে করছিলাম যে ফার্স্ট প্রায়োরিটিতে এই ব্যবস্থাগুলা ঠিক করা হবে, হুম বাইরে যে টাকা পাচারের বিষয়গুলো আছে সেগুলোকে দেখা হবে, হুম বাংলাদেশ ব্যাংকে একটা বড় কেলেঙ্কারি হইলো, হুম সেই বিষয়টাগুলো নিয়ে জিনিসপত্র হবে, কিন্তু আমরা এই হুম বিষয়গুলো কিছুই দেখলাম না। এটা নিয়ে কি টেকনিক? এটা আমি যদি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের 3টা মেজর মানে ত্রুটি বা মানে সবচেয়ে বড় ফেইলার বলবো, 3টার মধ্যে একটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর, হুম, তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলো, সেগুলোর একটা প্রপার ফাইন্যান্স চেক করার দরকার ছিল। সো এই ব্যাংকিং সেক্টরের যখন এ ধরনের হলোড আউট হয়ে যায়, ব্যাংকগুলোতে দেখা গেছে যে তার অ্যাসেটের থেকে লায়াবিলিটি বেশি হয়ে গেছে, যে পরিমাণ লোন নেওয়া হয়েছে সেটা লোনটার ফেরত আসবে না। 5-7টা ব্যাংক এভাবে আইডেন্টিফাইড। এই সময় খুব ড্রামাটিক 4-5টা স্ট্যান্ডার্ড মেকানিজম আছে, যেটা বাংলাদেশ কিন্তু ইউনিক না। এই ধরনের ঘটনা পৃথিবীর 7-8টা দেশে লাস্ট 20-30 ইয়ার্সে ঘটছে। এবং লেটস সে দ্যার ইজ অ্যান এক্সাম্পল ইন ইন্দোনেশিয়াতে এক্স্যাক্টলি বাংলাদেশের যে সিচুয়েশন ছিল, সুহার্তোর ক্রোনিজদেরকে ব্যাপক হারে ঋণ বিতরণ করা হয়েছিল। সে ইন্দোনেশিয়া 4-5টা ব্যাংকে মার্জ করছে, মার্জ করে সেই অ্যাসেটটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিনে নিবে, এবং অ্যাসেট কোম্পানি কিনে নেওয়ার পরে হয় ব্যাংকগুলোকে আপনার লিকুইডেট করা হবে, অথবা ব্যাংকগুলোকে একটা কোম্পানি করে ওই কোম্পানিতে সবাই মার্জ করে যাবে,
সো এই ধরনের খুব স্পেসিফিক কিছু মেকানিজম আছে, কিন্তু ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এখনও এটা করতে পারে নাই। আমরা আজকে 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর না 1 বছর প্লাস হয়ে গেল, আমি এখনও বাংলাদেশ ব্যাংকে আমার যে বন্ধুবান্ধব আছে তারা বলতেছে আমরা এটা নিয়ে কাজ করছি, উই আর ডুইং সাম প্রোগ্রামস, কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি এটা 1 বছর পর্যন্ত করতে পারবেন না। আপনি ব্যাংকিং সেক্টরকে, দ্যার ইজ নো ওয়ে, কাউকে না কাউকে সাফার না করায় আপনি এইটার কোনো সমাধান নাই। আইদার আপনার ব্যাংকিং সেক্টরের শেয়ার হোল্ডার্সদেরকে ওনারশিপ নিতে হবে, অথবা ডেপোজিটারকে সাফার করতে হবে, কিন্তু সরকার এই দুইটা সাইডের কাউকে লায়াবিলিটি না চাপায়, যেটা সহজ সেটা হচ্ছে যে বাংলাদেশের ট্যাক্স পেয়ার উপরে লায়াবিলিটি চাপাইছে। আমি যদি ভুল না করে থাকি, নাম্বারটা একটু কম বেশি হতে পারে, গত এন্টায়ার 13-14 মাসে 55,000 কোটি টাকার উপর ঋণ নেওয়া হয়েছে শুধুমাত্র এই কমপ্লিটলি হলোড আউট ব্যাঙ্কগুলোর তাদেরকে ফাইন্যান্স করার জন্য। এই টাকা তো ফেরত আসবে না, কিছু টাকা হয়তো ফেরত আসতে পারে, কিছু কিছু ব্যাংকে ফেরত আসতে পারে। বলা হচ্ছে যে ইসলামী ব্যাংকের এমডি কিছুদিন আগে বলেন ব্যাংক রিকভার করে গিয়েছে, ইসলামী ব্যাংকে স্টিল নাও 35,000 কোটি টাকা আনপেড ডেপ্ট আছে। সো হাউ এটা সলভ করবে? সো যেটা আমি আপনার কথা শর্টে আমি বলতে চাই, there are very standard steps, predefined steps. আপনি ইন্দোনেশিয়া মডেলে যান, আপনি থাইল্যান্ডের মডেলে যান, এই স্টেপসগুলোর জন্য ইভেন ওয়ার্ল্ড ব্যাংক IMF টাকা পর্যন্ত দেয়, টেকনিক্যাল সাপোর্ট দেয়। আপনি ইউ জাস্ট হ্যাভ টু গো আউট অ্যান্ড সে যে আমি এটা করতে চাই। আপনাকে পলিটিক্যাল ডিফিকাল্ট ডিসিশনটা নিতে হবে। আপনাকে তারা পুরো ফাইন্যান্স না করলে একটা সার্টেন আপনার যে এই অ্যাসেটটা চলে গেছে এটার জন্য অ্যাটলিস্ট কয়েক বিলিয়ন ডলার তারা দিবে, তারা একটা টেকনিক্যাল সাপোর্ট দিবে। আমরাও তো অনেক সমালোচনা করি, কিন্তু টেকনিক্যাল জিনিসে কিন্তু আপনার কিন্তু এনিথিং রিলেটেড টু একটা কান্ট্রি ফাইন্যান্স এবং একটা এই ধরনের ব্যাংক আপনাকে IMF এর কাছে যাইতে হবে, বিকজ তাদের এক্সপার্টাইজ আছে। আমরা তাদের কাছে যাইও নাই, আমরা হার্ড চয়েস কোনোটা নেই নাই, আমরা না সাফার করাইছি শেয়ার হোল্ডার্সদেরকে। ডেপোজিটাররা সাফার করছে টু এ ডিগ্রি, অনেক ডেপোজিটার সার্টেন ব্যাংকে টাকা পাচ্ছে না, কিন্তু মূল সাফার করতেছে আমাদের ট্যাক্স পেয়ার। 55,000 কোটি টাকার উপরে ব্যাঙ্কগুলোকে ফাইন্যান্স করা হয়েছে, এবং সেটা আমি বলবো ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের 3টা বড় ব্যর্থতা, এর মধ্যে একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর প্রপার রিফর্ম করা হয়নি। আচ্ছা জি ভাই, আপনার সাথে এই খুবই ইম্পর্টেন্ট আপনার একটা বই, শাহবাগ থেকে হেফাজত, এইটার ইম্পর্টেন্সের অন্য একটা জায়গা আছে আবার আমার কাছ থেকে আর কি। সেটা হচ্ছে যে শাহবাগের সময়, শাহবাগ মুভমেন্টের পরে আমরা মনে করছিলাম যে অনেক লিটারেচার হবে, কিন্তু শাহবাগ নিয়ে কিন্তু 2-3টার বেশি লিটারেচার হয়নি, এবং তার মধ্যে নোটেবলি আপনার লিটারেচারটা আছে। তো এবং আপনি তখনই এই বিষয়টা শনাক্ত করতে পারছিলেন যে এইটা যে একটা বড় মেরুকরণের সূচনা, সেটা আমাদেরও অনেক সময় লেগে গেছে কিন্তু এই দ্বিধা, এই জিনিস বুঝতে 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 আর কি। তো এইটা থেকেই একটু করে এটা বুঝবো, কারণ এই অভ্যুত্থানের প্রশ্নের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমরা আমাদের পডকাস্টে আগে অনেক আলাপ করছি যে এই শাহবাগের লোকজনকেও শাহবাগ থেকে বের হয়ে আসতে হয়েছে এই অভ্যুত্থানকে, মানে যারা আমরা বুঝতে পারছি আর কি এইটাকে অন করার জন্য। এবং ফাইনালি যখন এটা ঘটলো, তখন আবার যখন আমরা আবার পুনর্বীক্ষণটা করতে যাই, তখন একই সাথে যখন এই রাজনৈতিক মেরুকরণটাও বুঝতে হয়, আবার এই রাজনৈতিক মেরুকরণ আবার অর্থনৈতিক একটা প্রভাব সৃষ্টি করে, যেটা আপনি বলতেছিলেন। তো এইটা নিয়ে একটু বুঝতে চাই ভাই, শাহবাগ হেফাজত। পলিটিক্যাল ইন্টেন্টটা নিয়ে শাহবাগকে ঘটানো হয়েছিল, এটার মূল ইন্টেনশনই ছিল যে আওয়ামী লীগের, মানে যেহেতু আওয়ামী লীগ জানতো যে তারা প্রপার ইলেকশনে ক্ষমতায় থাকতে পারবে না, তাকে অবৈধভাবে ক্ষমতা ধরে করার জন্য দেশের একটা র্যাডিক্যাল সেকুলার অংশকে এনার্জাইজ করার দরকার পড়ছিল যে আমি তোমাকে প্রোটেক্ট করব, না হইলে ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসবে, রিগ্রেসিভ গ্রুপগুলো ক্ষমতায় চলে আসবে। এবং দ্যাট ওয়াজ দ্য ইন্টেন্ট বিহাইন্ড শাহবাগ। দেশের আমাদের যেই ঐতিহাসিক বিরোধ আছে, যেটা আমাদেরকে লিগ্যালি আমাদের সোশ্যালি রিজলভ করার কথা, সেটাকে একটা পিসফুলি রিজলভ না করে খুব কনফ্লিক্টিং ওয়েতে, মানে এটা এমন একটা জিনিস নিয়ে আসে যার ফলে একটা দেশের 2টা পার্টির মধ্যে একটা স্থায়ী গৃহযুদ্ধ লেগে যায়। অ্যান্ড ইট ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য ইকোনমিক্স, বিকজ একদিকে শাহবাগ যেরকম শেখ হাসিনার পলিটিক্যাল প্রোটেকশনের জন্য দাঁড়ানো করানো হয়েছে, ঠিক তেমনি শেখ হাসিনা 2014-এর পরে বাংলাদেশে অলিগার্কদেরকে এম্পাওয়ার করছে। বাংলাদেশকে নিয়ে আমাদের যতই কমপ্লেন থাকুক না কেন, আমরা যদি কম্পারেটিভ কান্ট্রিজের সাথে দেখি, আমাদের মতো ডেভেলপমেন্ট স্টেজে
we were not doing that bad. Of course, আমি at least বলবো না যে I was satisfied. কিন্তু আপনি কম্পেয়ার করেন, সেইখানে গিয়ে আমাদের ইকোনমি ওয়াজ রাইজিং। আমাদের 2002 এর পরে আমাদের মিডল ক্লাসের যে এক্সপানশন হয়েছে, তারপরে গিয়ে আমাদের দারিদ্র হার কমে আসছে। ইউ ক্যান সি, আমি আমার কথা বলি, আমি একটা মানে আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমাদের ফ্যামিলি পারিবারিক অ্যাসেট আছে, বাট স্টিল 80 দশকের পর থেকে আমার ফ্যামিলি ধাপে ধাপে দশকে সামনে আগাইছে। আই ক্যান লুক অ্যাট, আমি যাদেরকে চিনি আমাদের সমাজের, আমার সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আই হ্যাভ সিন ইচ লেয়ার গোয়িং আপ। অফকোর্স আমি অনেককে উঠতে দেখি নাই, হ্যাঁ, কিন্তু ইন মাই ভিউ বাংলাদেশের এই প্রোগ্রেশনের ধারা 2014 পরে থেমে যায় এবং অনলি একটা খুবই স্পেসিফিক একটা অলিগার গ্রুপকে এম্পাওয়ার করা হয়। এই গ্রুপের এম্পাওয়ারিং প্রসেসে আজকে আমাদের অর্থনীতির যে ট্রান্সফরমেশনটা শেখ হাসিনা ঘটায় বাই হলোয়িং আউট দি ইকোনমি, যে আলোচনাটা আমরা প্রথম প্রশ্নে করলাম, যে শি টুক মোর ডেপ, আমাদের ডেফিসিট বাড়াইছে, নাম্বার ওয়ান। সে ব্যাংকিং সেক্টরকে হলোড আউট করছে। ইট হ্যাড এ ডিরেক্ট ইম্প্যাক্ট অন জিডিপি, বিকজ আপনি যখন যে টাকা আপনি আপনার ফিউচার প্রজন্মের উপরে দায় চাপাইছেন, আপনি 1 কোটি টাকা ঋণ নিছেন, ঋণ নিয়ে আপনি যখন টাকাটা উড়াইছেন, তা আপনি 1 কোটিটা যখন 3-4 বছর উড়াবেন, ওই 3 বছর তো আপনি তো একটা সুপার একটা হাইয়ে থাকবেন, রাইট? ইউ আর স্পেন্ডিং, আপনার ফ্যামিলি তখন দেখা যাবে যে সবাই বেশি টাকা খরচ করতেছে, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি বিদেশে ঘুরতে যাইতেছেন, আপনি চাইনিজ রেস্টুরেন্টে খাইতেছেন। দিস উইল গিভ দ্য জিডিপি অ্যান্ড দ্য ইকোনমি অ্যান ইমিডিয়েট বুস্ট, কিন্তু আপনি তো কোনো প্রোডাক্টিভিটি তৈরি করেন নাই। সো দ্যাট ফর মি, আমার বাংলাদেশের কলাপসের হাইপোথিসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের হাইপোথিসিস ইজ দ্যাট, যে 2014-এর পরে, আমি আবার আসি, 2009 থেকে 2013-এ শেখ হাসিনার ইকোনমিক পলিসি ওয়াজ অন দি ওল্ড অর্ডার। এটা এত আহামরি খারাপ কিছু ছিল না, বাট এই 14-এর পরে আপনি রাজনীতির সাথে অর্থনীতিকে সেখানেই কানেক্ট করছি, শি মেড শিওর যে আমাকে এমন একটা জায়গা আমি পলিটিক্যালি তৈরি করছি, আমি যদি এরপরে ক্ষমতা ছাড়িয়ে আমাকে এবং আমার অনুসারীদেরকে অ্যানিহিলেট করা হবে। দ্যাট ওয়াজ হার আর্গুমেন্ট উইচ উই সট ওয়াজ নট কারেক্ট। 2000 আমাদের অভ্যুত্থানের পরে সেটা দেখা যায়নি, বাট কিন্তু ওই আর্গুমেন্টটা দিয়েই শেখ হাসিনা পলিটিক্যালি ক্ষমতা ধরে রাখছে, এবং ওই আর্গুমেন্টটার এগেনস্টে তাকে তো একটা গ্রুপকে স্যাটিসফাই করতে হয়েছে, দ্যাট ওয়াজ দি অলিগার্কস, দ্যাট ওয়াজ দি ব্যুরোক্র্যাটস, দ্যাট ওয়াজ দি সিভিল সার্জেন্স, দ্যাট ওয়াজ ইভেন দি স্কুল টিচার্স। আমাদের প্রচুর স্কুলকে এমপিও করা হয়েছে। আমি ভালো খারাপের জাজমেন্ট এসে আমি যে সেইং যে কীভাবে ওই যে অতিরিক্ত ঋণ নিয়ে কীভাবে প্রশাসনের আমাদের 14 লক্ষ লোককে পে করা হয়েছে, অ্যান্ড বাই দ্যাট দ্য কনসিকুয়েন্স ইজ দিস, বাংলাদেশের ফিসকাল ম্যাথ এখন মিলে না। আপনি এখন অ্যানুয়ালি আপনি 1 লক্ষ কোটি টাকা ঋণ পরিশোধ করতেছেন, যেখানে আপনি আমাদের ট্যাক্স কালেকশনই হচ্ছে যে মেবি 1.5 লক্ষ কোটি টাকা, সব কিছু মিলে 3.5 লক্ষ কোটি টাকা হবে। আমি জাস্ট একটা ইয়ের বললাম। তো নাও উই আর ইন এ সিচুয়েশন, আমাদের ইয়ে বাড়তে থাকবে, ঋণ বাড়তে থাকবে, মানে আপনার ঋণ পরিশোধের ইয়ে বাড়তে থাকবে, তাহলে আপনার ফিসকাল স্পেস কমে আসছে, আপনি নতুন ঋণ নিতে পারবেন না, আপনি একই সাথে নতুন প্রজেক্টস নিতে পারবেন না। শেখ হাসিনা 2013-14-এর পলিটিক্স ইজ নট অনলি এ শাহবাগ কোয়েশ্চেন, বেসিক্যালি তার এক্সিস্টিংয়ের কোয়েশ্চেনটা সে একদিকে সেকুলার, এক্সট্রিম সেকুলারকে এম্পাওয়ার করার জন্য সে শাহবাগ করছে। She also did other political maneuvers. ইন্ডিয়াকে স্যাটিসফাই করার জন্য সার্টেন স্টেপস নিছে, সে আমেরিকাকে স্যাটিসফাই করার সার্টেন স্টেপস নিছে, এগেইন ওটা ইসলামিজম এবং আদতে ওয়ারেন্টাকে এম্পাওয়ার করার জন্য। এইখানে আমরা একটু এই উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলি। ধরেন একদম এখনো পর্যন্ত যে বড় প্রকল্পগুলোই ছিল শেখ হাসিনার একটা মানে সবাইকে বলা আর কি, যে দেশ আগে যাচ্ছে, এই যে দেখো মেট্রো রেল হচ্ছে, এই যে পদ্মা সেতু হইতেছে, আমাদের প্রত্যেকটা পিলার নিয়ে মানে আমাদের মানে 1 লক্ষ প্রতিবেদন হয়েছে, আমরা একটা সার্ভে দেখছিলাম যে শুধু পদ্মা সেতুর পিলারের উপরে। এই যে উন্নয়ন প্রজেক্ট গুলাকে সামনে নিয়ে আসা, আপনি এটা নিয়ে আলাপ করতে গিয়ে এটাকে উন্নয়ন বিভ্রম বলতেছেন। জি। এবং এখনো তো মানে শেখ হাসিনার পতনের পরেও এই একটা মিনমিনে আওয়াজ শুনতে পাওয়া যায় যে আরে এইটা তো করে গেছিল টাইপের আলাপটা। জি। এটা কিরকম, মানে এটা কেন বিভ্রম? উন্নয়ন বিভ্রমের পুরো আলাপটা ডেভেলপমেন্ট প্রজেক্টস, একই সাথে সার্বিক শেখ হাসিনা যে উন্নয়নের বয়ান ছিল, সে একই সাথে আমাদের প্রচুর ব্যুরোক্রেটসদেরকে বাইরে কিন্তু পিএইচডি করতে পাঠানো হয়েছে। হ্যাঁ, সো শি হ্যাজ স্পেন্ড ইন মেনি আদার অ্যাসপেক্টস।
আর ডেভেলপমেন্ট প্রজেক্টসের কথা যদি বলি, শেখ হাসিনা কিন্তু ডেভেলপমেন্ট প্রজেক্টসগুলো নিয়ে সেগুলো দরকারি ছিল। প্রবলেম হচ্ছে ওই প্রজেক্টগুলোর পিছনে যে পরিমাণ খরচটা করা হয়েছে। হ্যাঁ, সো বাংলাদেশের বর্তমান ডেভেলপমেন্ট স্টেজে আমাদেরকে উই হ্যাড টু ইনভেস্ট অন ইনফ্রাস্ট্রাকচার। আমি জার্মানিতে থাকি বা আপনি ইন্ডিয়াতে যান, আপনি দেখবেন যে আপনার কলকাতা শহর বা দিল্লি বা যে কোনো ভারতে বা ইভেন পাকিস্তানে যান, তারা যে প্রজেক্টগুলো নিচ্ছে, রেল লাইনের এক্সপানশন, তারপরে গিয়ে তাদেরও ওভারব্রিজ বানাচ্ছে, ফ্লাইওভার বানাচ্ছে, ইত্যাদি বানাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে 1/5, কোনো কোনো ক্ষেত্রে 1/10 খরচও বানাচ্ছে। দিস মিনস যে যেই পরিমাণ খরচ করে এগুলো বানানো হয়েছে তার তুলনায় উন্নয়নটা অনেক কম হয়েছে। আপনি অ্যাটলিস্ট 5 times মোর ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশে হওয়ার কথা ছিল এগুলো যদি ওইভাবে করাপশন না করা হতো। হ্যাঁ, এবং সেই 5 times মোর ডেভেলপমেন্ট প্রজেক্টের রিকমেন্ডও বাংলাদেশে আছে। আমি যেই কারণে আমাদের লেফটিস্ট রেটরিক থেকে একটু ক্রিটিক করি যে এই ইটসেলফ এগুলো খারাপ, উন্নয়ন প্রকল্পগুলো, আমি তো সেটা বলছি না, উই নিডেড টু ডু দ্যাট, কিন্তু আপনি 1 টাকার প্রজেক্ট 5 টাকায় করছেন, এবং তাতে শুধুমাত্র আপনি আপনার ফিসকাল ম্যাথকে টোটালি আনওয়ার্কেবল করে দেন নাই, বা আপনার বাজেটকে হলোড আউট করে দেন নাই, আপনি এন্টায়ার একটা কালচার তৈরি করছেন অফ দি ব্যুরোক্র্যাটস অ্যান্ড দি ভেন্ডার্স, যাদের মাইন্ডসেটই হয়ে গেছে আমি 1 টাকার কাজ করতে 4 টাকা প্রফিট করব, 1 টাকা কাজ করতে গিয়ে 3 টাকা লুট করব। ভাই, বাংলাদেশের করাপশন আগেও ছিল, থাকবে, বন্ধ হবে না, কিন্তু আগে 1 টাকা কাজ করলে হয়তো 1 টাকা লুট হতো বা 50 পয়সা লুট হতো, কিন্তু শেখ হাসিনা ক্রিয়েটেড এ মেকানিজম যে 1 টাকা কাজ করলে 5 টাকা লুট হবে। এবং এমন একটা পরিস্থিতি যে আপনি এই প্রকল্পগুলো নিয়ে কোনো সমালোচনা করতে পারতেন না। সমালোচনা করলেই হচ্ছে যে আমি এটার পদ্মা সেতুর বিরুদ্ধে, আমি পদ্মা সেতুর বিরুদ্ধে, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, ভয়ঙ্কর একটা, এক্স্যাক্টলি তাই। পদ্মা সেতু কোনোভাবে অন্য একটা দেশের সাথে তুলনা হাজির করে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যেত না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। উন্নয়ন ইটসেলফ কিন্তু ক্রিটিক না, ক্রিটিকটা হচ্ছে যে উন্নয়নের এই প্রজেক্টসগুলো দরকারি, যে যেভাবে খরচ করা হয়েছে। হ্যাঁ, এবং এইটার কারণেই বাংলাদেশ একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বে। যে আমার উন্নয়ন বিভ্রমের মূল আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের একটা মডেল আছে, আমি এগেইন অর্থনীতিটার নাম ভুলে গেলাম, যিনি দেখাইছেন যে একটা প্রজেক্ট করতে আপনি যদি ওই প্রজেক্টটা থেকে যে আয় হয়, ওই আয় দিয়ে যদি আপনি ডেট সার্ভিসিংটাকে মিটাইতে না পারেন, আপনাকে ক্রমাগত লোন করতে হবে। তার মানে ওই প্রজেক্টটা আপনাকে ক্রমাগত ইনডেপ্টেড করতে থাকবে, অ্যান্ড দ্যাট উইল রেজাল্ট ইন এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। শেয়ার মার্কেট থেকে আসছে, বাট আমার ইনোভেশনটাই ছিল, আমি এটা কান্ট্রি স্কেলে দেখাইছি। ওকে, আচ্ছা ভাই, এই যে বিদেশি মুদ্রার যে রিজার্ভ, তো এইটার ক্ষেত্রে মানে যখনই আমাদের কোনো সংকট হয়েছে আমরা দেখছি যে কি এটা বৈশ্বিক প্রভাবের উপর চাপানো হয়েছে। তো আপনি আবার দেখাইছেন যে এইখানে আসলে দেশের অভ্যন্তরীণ দুর্নীতি, তারপর হচ্ছে বিভিন্ন সংকটগুলো এটার জন্য দায়ী। কিন্তু অভ্যুত্থানের পরে কি আমরা এই ব্যবস্থার পরিবর্তন দেখতে পাইছি তেমন একটা? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ আমাদের অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের রিজার্ভটা বাড়ছে। হ্যাঁ, আমাদের শেখ হাসিনার লাস্ট আমলে আমাদের নেট রিজার্ভ ফেল ডাউনটা আমার যদ্দূর মনে পড়ে 15 থেকে 16 পর্যন্ত নেমে আসছিল, যেটা 1.5 বছরে, 1.5 বছর আমি বারে 1.5 বছর বলি, 12 মাসে 14 মাসে এটা এখন বোধহয় 24-25 বিলিয়ন ডলারে পৌঁছাইছে। বাট দ্যাট মানে ওটা আমার কাছে স্যাটিসফাইং না, এবং এটা নিয়ে আমার উপর অনেকে চেত দেয়, বিকজ আমি উন্নয়ন বিভ্রমের মূল যুক্তির যেটা দেখাইছিলাম, আমি দেখাইছিলাম যে বাংলাদেশের ওই শেখ হাসিনা আমলের রিজার্ভ বিল্ডিংটা হয়েছিল 2012-16-এ। 2012-এ আমি এগেইন এক্স্যাক্ট নাম্বার কোট করতে পারবো না, কিছু ভুল হবে, ইট ওয়াজ $11 বিলিয়ন, এটা $26 বিলিয়ন উঠে যায় প্রায় 3 বছরে। এবং এটার কারণ ছিল 12 থেকে 15 এই পিরিয়ডে বাংলাদেশ একটা চরম আর্থিক সংকটের ভিতর দিয়ে গেছে, মানুষের কনজাম্পশনটা কমে আসছিল। ওই সময় কিন্তু প্রোগ্রেসিভ রেটে আমাদের রেমিটেন্সও বাড়েনি, আরএমজির ইয়েও বাড়েনি, রাদার আমাদের আমদানি কমে আসার কারণে রিজার্ভটা বেড়ে গেছে। রাইট এট দিস মোমেন্ট এটা আমি কম্পেয়ার করতে চাই, কিন্তু অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করা যাবে না, বিকজ আমার আর্গুমেন্ট একটু ফ্লড হবে, বিকজ গত 1 বছরে কিন্তু আমাদের আমদানি কমেছে, দ্যাট ইজ ফর শিওর, দ্যাট ইজ মাই কোর আর্গুমেন্ট। একই সাথে আমাদের রিজার্ভও বেড়েছে, একই সাথে আমাদের রেমিটেন্সও বেড়েছে। হ্যাঁ,
কিন্তু রপ্তানি এবং রেমিটেন্স বাড়লেও আমাদের এই রিজার্ভ অ্যাকুমুলেশনের মূল কিন্তু কারণ ছিল আমাদের আমদানি কমছে, which again indicates যে আমাদের কনজাম্পশন কমছে। তার মানে হচ্ছে গিয়ে আমরা গত 1-1.5 বছর, এবং আমি এটা ডেফিনেটলি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে ব্লেম করছি না, আমি হাসিনা ইকোনমিক্সের ধারাবাহিকতা এবং ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সুদের হার বাড়ানো, ওয়ান অফ দ্য ইন্টেনশন ছিল অ্যাকচুয়ালি গ্রস এক্সপেন্ডিচার কমানো। সো বাট দিস ইজ কানেক্টেড, যে আমাদের রিজার্ভ বাড়াটা এটা নট বিকজ আমরা অনেক মানে অর্থনীতি বেশ সামনে আগে গেছে, রাদার বিকজ অর্থনীতি খারাপ হওয়ার কারণে আমাদের কনজাম্পশন কমে আসছে, আমদানি কমে আসছে, যেটা আবার ইন্টারভেনশন স্বীকার করতে চায় না ওনারাও। দে ফিল লাইক কাইন্ড অফ কম্পালশন, যেটা আমার অবাক লাগে। এই দায়টা ওনাদের ফিল করার কোনো দরকার ছিল না, বিকজ এটা ইন্টারিম পিরিয়ড, ইউ আর সাপোজ টু নট বি এত সাকসেস দেখানোর দরকার নাই। হ্যাঁ, বাট সামহাউ ওনারা ফিল করে যে হচ্ছে সেটা অন্তত আন্ডারস্ট্যান্ড ইট ইজ নট ইউর ফল্ট, এটা শেখ হাসিনা ইকোনমিক্সের কনসিকুয়েন্স, কিন্তু স্টিল ওনারা সেই জায়গা থেকে এগুলো ডিফেন্ড করেন। বাট দ্যাট বিং সেড, আমি এই ডেটাটা আরেকটু গুছায় বলতে হবে, বিকজ রেমিটেন্স অ্যান্ড এক্সপোর্ট ডেফিনেটলি ইমপ্রুভ করছে। ওকে ওকে, সো দ্যাট হ্যাজ ইম্প্যাক্ট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। আমরা এখন এইখান থেকে একটা জাম্প করব আপনার উপরে, যে আমরা তো দেখলাম যে কয়েকটা বইমেলা আগেই আপনি সহ কয়েকজন লেখক বইমেলা বেশ ঝামেলার মধ্যে আপনাদের বই উঠে নেওয়া হলো, মানে এটাই তো ছিল ওই সময়ের বাস্তবতাটা, এবং আপনারা যেরকম সাহসের সাথে লিখে গেছেন, না আপনি তো আমাদের কাছে পরিচিত এই বিষয়টা নিয়েই। এখন এই অভ্যুত্থানের পরে আমাদের কি এই সংস্কৃতির পরিবর্তন ঘটছে মত প্রকাশের স্বাধীনতার? আমরা দেখতেছি যে ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন হয়েছে, অনেক ধারাগুলা, কালো ধারাগুলা বাতিল হয়েছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু দুইটা বিষয়, এক হচ্ছে যে কি মব, আর দুই হচ্ছে যে এই কোথা থেকে যেন কিছু একটা হয়ে যাচ্ছে ভাই, যে কিছু একটা বললেই। আপনি কিভাবে দেখেন? আমি খুব স্পষ্টভাবেই দেখি যে আমার মত প্রকাশের স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিল না। আমি দেশ ছেড়েছি বিকজ আই ওয়াজ ইনসিকিউরড। আই ফেল্ট আমি দেশে থাকলে কোনো ব্যাড কনসিকুয়েন্স নিতে হবে। দ্যাট বিং সেড, আজকে আওয়ামী লীগ বা বাকশাল বা মুজিববাদের পক্ষে কথা বলতে গিয়ে যদি আরেকজনকে সেম জিয়া হাসানের কনসিকুয়েন্স নিতে হয়, দ্যাট মিনস দিস ইজ দ্য সেম ফ্যাসিস্ট স্ট্রাকচার আমরা রিটেন করছি, অ্যান্ড আই উইল নট ডিফেন্ড দ্যাট, বিকজ আমার পজিশনটা একটা ভ্যালু বেসড পজিশন। আমার পজিশনটা আমার ব্যক্তিগত সাফারিংয়ের উপরে পজিশন না। আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না, আমরা মুজিববাদী স্ট্রাকচার ফেরত চাই না, এগুলো আমার সব পলিটিক্যাল চাওয়া। এই চাওয়াটাকে আমি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ডিল করতে হয়েছে, বিকজ অফ দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট তারা আওয়ামী লীগকে প্রপারলি বিচার করতে পারে নাই। আমি তো ব্যক্তিগতভাবে আমার ইনিশিয়াল পজিশন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ আমি চাইনি, ব্যক্তিগতভাবে প্রথমে চাইনি। আমি প্রথমে বলছি যে যারা যারা আওয়ামী লীগের এভরি মেম্বার, যারা যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল, তাদের সবাইকে বিচার করতে হবে। তারা বিচার করলে অটোমেটিকলি তারা ইলেকশন থেকে বাতিল হয়ে যাচ্ছে, অটোমেটিকলি তাদের ক্রাইমের কথা যখন সামনে আসতেছে, মানুষ আরও ভিতর থেকে জানতেছে যে এই লোকটা আমাকে কিভাবে আমার রাষ্ট্র, আমার পরিবার, আমার ভবিষ্যৎকে ধ্বংস করছে। বাট বিচার হইতেছে, আমি এখন খুব অবাক হয়ে দেখি অল ক্রাইম যেন শেখ হাসিনা করছে। তো তার আগে যে আমি হাজার হাজার লোকের চিন্তা, এবং কতগুলো কি ফিগার্স আছে ওদেরকে চিন্তাছি। পুলিশ বাহিনীতে তো হাজার হাজার মানুষ নিপীড়নের উপরে জড়িত ছিল, ওরা কোথায়? আর্মির মধ্যে অনেক লোকজন গুম খুনের সাথে জড়িত ছিল, ওরা কোথায়? তো সেগুলো যখন সরকার করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে, তখন আমার নিজের ব্যক্তিগত জায়গায় একটা আমি পজিশন শিফট করছি যে আওয়ামী লীগের রিটার্ন, ইমিডিয়েট রিটার্ন আমাদের রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য অত্যন্ত ক্ষতিকর। ইট ক্যানট কাম ব্যাক অ্যাট লিস্ট নাও। হ্যাঁ, সেই কারণে আমি ব্যক্তিগতভাবে পজিশন শিফট করে বলছি, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগের ব্যান হোক। বাট আওয়ামী লীগ ব্যানিং ইজ নট সামথিং যেটা কোনো ডেমোক্রেটিক। আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট যে কি বলো এটা জার্মানিতে তো নাজি পার্টি। আওয়ামী লীগ ইজ নট নাজি পার্টি। ইউ ডোন্ট কম্পেয়ার আওয়ামী লীগ উইথ নাজিজম। আওয়ামী লীগ একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি যে অথরিটেরিয়ান টুলস মেকানিজম করে সোসাইটিকে রিপ্রেস করছে, সে ফ্যাসিস্ট টুলস ব্যবহার করে সোসাইটির কণ্ঠ দমন করছে।
বাট দিস ডাজ নট জাস্টিফাই দ্যাট আওয়ামী লীগকে কমপ্লিটলি সময় দিতে হয়তো না। নো, I'm not trying to defend. মানে আমি বুঝতে পারছি। the very few people আমার মতো সাফার করছে, হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ I do not have to defend আওয়ামী লীগ, বাট আপনি যেহেতু বাক স্বাধীনতার কথা আনলেন, আমি ওই জায়গাতে বলছি বাক স্বাধীনতা, রুল অফ ল, একটা প্রোগ্রেসিভ সোসাইটি, একটা সোসাইটিতে যেখানে সবাই জাস্টিস পাবে, দিস আর অল কানেক্টেড। আমার কাছে বাক স্বাধীনতা ইজ নট এ সেপারেট ইস্যু। আমি এখানে বাক স্বাধীনতার কথা বলছি তো আমি আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গটা আমি নিজের থেকে নিয়ে আসলাম। ইটস এ ভেরি সেন্সিটিভ টপিক। ইজ বিকজ we fail to create the right orders, যেটা শেখ হাসিনার পতনের পরে স্টাবলিশ করা দরকার ছিল। and one can say that it is not easy. আমাদের শেখ হাসিনা যে ভগ্নদশা রেখে গিয়েছে, তারপরে পুলিশের রিফর্ম ইত্যাদি সমস্যা, I accept it partially, not in full, because আমি তো ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে কাজ করি। I see their failures, their incapacity, তাদের স্কিলসের অভাব, যেগুলোর কারণে ফেলিয়ারগুলো হচ্ছে। ইটস এ মানে রাউন্ডেড আর্গুমেন্ট যে না, আমরা দেখেন প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা, শ্রমিক আছে তো শুরু, তাদের সবার মামলা হয়েছে কি বলে তারা ছাত্রহত্যা করছে। আমি কি বলবো, আমার এমন সব শব্দ আসতেছে। দ্যাট মিনস ইজ দ্য সেম পুলিশ যেটা ইনস্টিটিউশনাল মেমোরি হচ্ছে একটা ফেক মামলা দেওয়া, ওটা বাইরে থেকে বাইরে তো পারে নাই। ইউ কুডন্ট ক্রিয়েট এনি মেকানিজম টু চেঞ্জ ইট। এটা ফেলিওর তো আমাদের, এটা ফেলিওর তো শেখ হাসিনা না, এটা ফেলিওর হচ্ছে যে আমাদের বর্তমান লিডারশিপের। ধরেন আমরা বিগত ট্রাইব্যুনালের বিগত সময় মামলাগুলোতে ঠিক যেভাবে দেখছি, সাক্ষী পাল্টে গেছে, আবার যদি আমরা দেখি যে এই সাক্ষীগুলো পাল্টে গেছে, এক্স্যাক্টলি তাই। দিস ইজ নট হাউ আমরা যে রাষ্ট্রটি ইমেজিন করে শেখ হাসিনার বিরুদ্ধে মানে আমরা কথা বলছি, দ্যাট ওই রাষ্ট্র তৈরির কোনো স্বপ্ন, কোনো পোটেনশিয়াল বর্তমান রেজিম দেখাইতে পারে নাই। এখানে ভাই একটু এই বিচার প্রশ্নটাতে একটু ছোট করে আরেকটা প্রশ্ন দিয়ে দিই আর কি, যে ধরেন 100 বছরের ইতিহাসে এরকম ওয়েল ডকুমেন্টেড মাসাকারের তথ্য প্রমাণ আমি তো দেখি না, যেভাবে শেখ হাসিনার হত্যাকাণ্ডের প্রমাণ সরাসরি অডিও রেকর্ডে বলা, মানে ফোনে বলা, এবং সেগুলা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যেইভাবে একদম থরে থরে সাজানো ভাবে আমাদের কাছে আসছে, এবং প্রত্যেকটা স্টেপ, উপরের স্টেপ থেকে শুরু করে এই নিচের স্টেপের ফোন দেখায় বলা হচ্ছে যে একটা মারলে একটা যায়, বাকিগুলো যায় না। আবার ধরেন একজন পুলিশ প্রধান বলতেছে যে কি সে এটার পক্ষে ইয়া দিতেছে, যে প্রমাণাদি পেশ করতেছে। যে এত ভালো প্রমাণ থাকার পরেও আমরা কি আসলে এই বিচারটা কি করতে পারবো, কতটুকু পারবো? একই সাথে যে ধরেন আমরা যেহেতু এরকম স্ট্যান্ডার্ডের প্রমাণাদি পাইলাম, আমরা কি এটা একটা আন্তর্জাতিক আদালতে করতে পারতাম কিনা? দেখেন, আমি আইনের এক্সপার্ট না। আমার ধারণা শেখ হাসিনার, অ্যাটলিস্ট শেখ হাসিনা এবং তার একেবারে যে ডানহাত যারা ছিল, তাদের কয়েকজনের বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স আসবে এবং তাদেরকে বিচারে তারা একটা ভালো শাস্তি পাবে, একটা স্বচ্ছ ট্রায়াল হবে। আমি এইটা আমার জন্য স্যাটিসফাইং না। যাত্রাবাড়ি থানায় যে 10 জন পুলিশ বাইরে গিয়ে গুলি করছে, হাউ অ্যাবাউট দ্যাম? হাউ অ্যাবাউট চকরিয়াতে শম্ভু মাস্টার যে তার এলাকায় নিপীড়ন করছে, হাউ অ্যাবাউট দ্যাট গাই? হাউ অ্যাবাউট তার যে ডানহাত ছিল যে গিয়ে 4টা খুন করছে, তার কি বিচার হয়েছে? আই এম ইন্টারেস্টেড ইন দ্যাট প্রসেস। সব কিছু আন্তর্জাতিক আদালতের প্রশ্ন না, সব কিছু আমাদের মানবতার বিরোধী বিচারের প্রশ্ন না। দেয়ার আর ফৌজদারি ইস্যুস। ওয়াই দেয়ার ওয়াজ নো প্রসেস? আজকে প্রত্যেকটা উপজেলায় গত 10 বছরে যে সকল আওয়ামী লীগ নেতা, যে সকল সরকারি নেতা, যে সকল পুলিশ, যে সকল র্যাব অফিসার সার্টেন নিপীড়ন করছে, জনগণকে সেই মেকানিজম এবং সুযোগ করে দেওয়া, তাদের বিরুদ্ধে অভিযোগ করার, মামলা দেওয়ার, ইত্যাদি ইত্যাদি করার একটা ট্রুথ কমিশন হইল না, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হইল না। আমরা শুধুমাত্র আমি সব কিছু দেখি শেখ হাসিনা, শেখ হাসিনা তো ঝুলবেই, শেখ হাসিনাকে আমার কোনো টেনশন, আমি শেখ হাসিনার কোনো কথাই বলি না। হাউ অ্যাবাউট অল দিস আদার পিপল? তারা তো ইম্পিউনিটি পেয়ে গেল। ইভেন ওয়াই দিস রেজিম কোনো ধরনের মেকানিজম তৈরি করতে পারিনি, এবং আমার কাছে এটা আনএক্সকিউজেবল। মাদ্রাসা শিক্ষা, জি, যে ধরুন আমাদের এখানে তো একটা বিরাট অংশের মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন, এবং বিগত রেজিমগুলোতে তাদেরকে দেখা হচ্ছে বলেও কতটুকু দেখা হচ্ছে সেটা তো আমরা সবাই জানি। এবং অভ্যুত্থানের পর একটা সুযোগ তৈরি হয়েছে, আমরা সব বিভিন্ন স্পেয়ারে অভ্যুত্থানের সময়টাতে যেরকম আমরা একসাথে থাকছি এবং আমাদের মধ্যে যোগাযোগ তৈরি হয়েছে, অভ্যুত্থানের পরেও আমরা দেখছি যে কি এটা হয়েছে। তো এই একটা আলাপ আসতেছে যে কি যে এই ব্যবস্থাটাকে
কোনোভাবে এই আরেকটু উপযোগী গড়ে তোলা বা বিদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে ভূমিকা রাখা, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতেছিলেন, জি একটু শুনতে চাই ভাই। আমি অ্যাকচুয়ালি স্কিলস নিয়ে সরাসরি কাজ করছি। আমি যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিএমইটি আছে। বিএমইটিতে সারা দেশে 111টা টিটিসি আছে, যেই টিটিসিগুলো স্কিলস তৈরি করে। সো আমার কাছে মানে আপনি যদিও মাদ্রাসার জায়গা থেকে আসছেন, কিন্তু আমি স্কিলসের জায়গা থেকে বলছি যে আমাদের শুধু মাদ্রাসা নয়, আমাদের জাতীয় ইউনিভার্সিটি থেকে কিন্তু যে গ্র্যাজুয়েটরা বের হচ্ছে তারা কোনো কিছুর জন্য প্রস্তুত না। তারা মানে একটা দেশে কয়টা পিয়নের চাকরি থাকে, তাই না? তারা আবার কোনো কি বলে কায়িক শ্রমের কাজ করতে চাইবে না, বিকজ তারা একজন গ্র্যাজুয়েট। হ্যাঁ, তারা একটা লেখাপড়া করছে, তারা ইংরেজি লিখতে পারে, ইংরেজি পড়তে পারে, কিন্তু তার কোনো সফট স্কিলস নাই। সে একটা বিদেশে যাইতে গেলে বিদেশে একটা চাকরি নিয়ে যাইতে পারবে না, তার কোনো ল্যাঙ্গুয়েজ স্কিলস নাই। সে চাইলে সৌদি আরবে বা ইভেন কাতারে গিয়ে বা জার্মানিতে গিয়ে একটা রেস্টুরেন্টও হয়তো বা ব্যাক অফিসে কাজ করতে পারবে, কিন্তু একটা মনে করেন একটা ট্রাভেল এজেন্টের সামনে গিয়ে কথা বলতে পারবে, বিকজ তার কোনো ল্যাঙ্গুয়েজ স্কিলস নাই। সো এই এন্টায়ার স্কিলস দ্যাট ডাজ নট অনলি ইনক্লুড মাদ্রাসা। আমাদের স্কিলস ডেভেলপমেন্টে, আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে আমাদের সরকারগুলো, আমাদের রাষ্ট্র, উই আর ম্যাসিভ ফেলার। ইট অলসো হ্যাজ কানেকশন টু বাংলা নিয়ে অতিরিক্ত আধিক্যতা। হ্যাঁ, সো এগুলো সব কানেক্টেড। এই রাষ্ট্রটাকে অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো কমপ্লিটলি ধ্বংস করে দিয়ে গেছে। তার আগের যে সিচুয়েশনটা ছিল, এই সিচুয়েশনটাও স্যাটিসফ্যাক্টরি ছিল না, কিন্তু দ্য এক্সপেকটেশন ওয়াজ ইউ গ্রো গ্র্যাজুয়ালি। কিন্তু ইন মাই ভিউ, আমরা 2008-এর পরে শেখ হাসিনার ডিজাইন ছিল যে সে 50 বছর ক্ষমতায় থাকবে। শি প্রায়োরিটাইজ ইন ডিফারেন্ট ইস্যুস। হ্যাঁ, সে তার পাওয়ার কনসলিডেশনের প্রশ্ন যেখানে নাই, ওখানে সে ইনভেস্ট করে নেই। হ্যাঁ, লেটস সে আমি স্কিলসের কথা বলি, আমি ক্রিটিক অফ মেকিং সো মেনি এমপিওস। হ্যাঁ, প্রাইভেট মানে আমাদের প্রচুর প্রাইভেট স্কুলকে এমপিও করা হয়েছে, সেখানে টিচাররা ক্লাস করে না, কিন্তু টিচাররা ভালো পরিমাণ স্যালারি পাচ্ছে। যেখানে উচিত ছিল এটা প্রাইভেটে রেখে দিয়ে প্রাইভেটকে কোনো একটা ইনসেন্টিভ দেওয়া, যে তুমি যদি তোমার স্কুল থেকে যদি 100 জন জিপিএ 5 পায়, আমি পার পার্সনে তোমাকে 500 টাকা করে দেবো। দেয়ার আর মেকানিজমস পৃথিবীতে কীভাবে আমাদের সমাজের শক্তি, প্রাইভেট কোম্পানির শক্তিকে রাষ্ট্রের ফাইন্যান্স করার ক্যাপাসিটির সাথে মার্জ করা যায়। কিন্তু হোয়াট দে ডিড, টিচারের এমপিও করে টিচাররা বেশি বেতন পাইছে, বা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনরা কিছু টাকা পয়সা পাইছে, বাজেট বাড়ছে। হ্যাঁ, তো এই এন্টায়ার স্কিলসে গিয়ে আমি দেখি না গত 14-15 বছরে কোনো মিনিংফুল কাজ হয়েছে। ইউ ক্যান সি আ লট অফ প্রজেক্টস, ইউ ক্যান সি নাম্বার অফ থিংস হ্যাজ বিন ডান, যেগুলো আর্কিটেকচারালি আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য কনসালটেন্টদের ডিজাইন করা। দিস লুকস গুড অন পেপার, কিন্তু ফাংশনালি এগুলো আমাদের স্কিলসকে মানে জাতীয়ভাবে আমাদের মানুষজনকে বিশ্ব মার্কেটের জন্য গড়ে তোলা, দ্যাট ইনক্লুডস মাদ্রাসা শিক্ষা, জাতীয় ইউনিভার্সিটি, দ্যাট ইনক্লুডস ইভেন আমাদের পাবলিক ইউনিভার্সিটি। এখানে আমরা একটা ম্যাসিভ ফেলার। শেষ যে আলাপটা দিয়ে আপনার কাছ থেকে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন একটা বিরাট গণ অভ্যুত্থান হলো, মানে এমন কোনো পক্ষ নাই, এমন কোনো মানুষ নাই, সব ক্লাস এটার ভিতরে অংশগ্রহণ করলো, এবং এই অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা বা শক্তি বলেন, সেটা তো তরুণদের মধ্যে এখনো বিরাজমান আছে। তো এইটা যখন চ্যানেলাইজ হইতে যাচ্ছে, সে ধরেন অনেক আদর্শিক স্কুলের সাথে যুক্ত হইতে পারে, তার কাছে পার্টি আছে, অনেক কিছু আছে, কিন্তু ইন টার্ম অফ ইকোনমিক্স আপনি তো এই জায়গাতেই আছেন। এইটা বুঝতে চাই যে এই যে অভ্যুত্থানের শক্তি, যে তরুণরা এটাকে ধারণ করতেছে, তার এই অর্থনৈতিক রূপরেখার বিষয়ে বা অর্থনৈতিক দর্শনের বিষয়ে তার আসলে কি স্বপ্ন হওয়া উচিত, এটার ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? সো বেসিক্যালি আপনি এখানে যদি তরুণ বলতে, আমরা যদি সার্বিক জনগোষ্ঠীর তরুণকে না বলে আমরা পলিটিক্যালি যে পার্টিটা এম্পাওয়ার হয়েছে সেই তরুণদেরকে বলি, এনসিপি এবং এনসিপির সাথে সহযোগী সংগঠন বা এনসিপির বাইরে যেসব দলগুলো অভ্যুত্থান থেকে উঠে আসছে, আমি তাদের কথাও যদি বলি, ফর মি বিফোর ইকোনমি সোশ্যাল হারমোনি ইজ মোর ইম্পর্টেন্ট। বিকজ বাংলাদেশের অর্থনীতির যতই সমালোচনা করি, আমার শক্তি আছে কিছু, আমাদের মানুষ যে পরিমাণ পরিশ্রমী,
আমার সে মানুষের রেজিলিয়েন্সটা এত হাই, আমার অবাক লাগে যে মেবি আমাদের যেহেতু আমরা নদী ভাঙন দেশের মানুষ, আমরা শিখছি হিস্টোরিক্যাল, আমাদের যা থাকবে সব একদিন ধ্বংস হয়ে যাবে, আই ডোন্ট কমপ্লেন, আই স্টার্ট নেক্সট ডে, ইজ ইনগ্রেইনড ইন আওয়ার ডিএনএ। এটা পৃথিবীর খুব কম সোসাইটির আছে। এবং অর্থনৈতিক ক্রাইসিসের খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। আমি আগে তো ফিয়ারমঙ্গার করতাম, যেটা আমি বলি না। অর্থনৈতিক ক্রাইসিসের একটা ন্যাচারাল প্রোগ্রেশন হচ্ছে ইট রিভাইভস ব্যাক আফটার দ্যাট। অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু বড় কোনো সমস্যা না। অর্থনৈতিক ক্রাইসিসের ইয়েই হচ্ছে ইউ টেক দ্য রাইট স্টেপস এন্ড ইউ গো আপ ফাস্টার এন্ড বিগার। অলদো বিং এন ইকোনমিস্ট, আমার ফোকাস অন ইকোনমি, কিন্তু আমি গত 1 বছর ইকোনমি কোনো কাজ করিনি। হ্যাঁ, যদিও আমাদের ভেরি ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আমি প্রবাসী কল্যাণে কাজ করার কারণে আই হ্যাড এ স্পেসিফিক অ্যাসাইনমেন্টস টু ওয়ার্ক অন সার্টেন থিংস, কিন্তু বিয়ন্ড আমি ইকোনমি কোনোই কাজ করিনি। আমাকে এখন ভয় ছিলাম, আপনি আমাকে ইন্টারভিউতে ডাকছেন, আমি কী বলবো, আমার মাথায় ডেটাগুলো নাই, আগেগুলো আমার সব ঠোঁটের আগে ছিল। হ্যাঁ, আমার কাছে মোর ইম্পর্টেন্ট সোশ্যাল হারমোনি, বিকজ আমি যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে দেখি, উই নিড ইনভেস্টমেন্টস। এই ইনভেস্টমেন্টটা দেশীয় ইনভেস্টমেন্টের সুযোগ নেই, বিকজ ইনভেস্টমেন্ট মানি হচ্ছে টাকা। টাকা হইতে হলে ব্যাংকে আপনার এক্সেস লিকুইড থাকতে হবে। এক্সেস লিকুইড যদি না থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এবং ব্যাংকিং সেক্টর আমাদের নিউ লিবারাল অর্ডারে, আমাদের ব্রেটন উডস সিস্টেমে ব্যাংকিং সিস্টেম একটা মেকানিজমের নতুন টাকা তৈরি করে। এই নতুন টাকা আরবিট্রারিলি তৈরি করা যায় না। ইউ হ্যাভ টু হ্যাভ ডিমান্ড, এগেইনস্ট দ্যাট আপনি লোন নেবেন, ওইটার এগেইনস্টেই তৈরি হবে। তো সেই মেকানিজমে সরকার, যেহেতু ওই যে আমরা শুরুতে যে আলোচনা করলাম, আমাদের ফিসকাল ম্যাথ মিলে না, আমাদের ডেফিসিট অনেক হাই, সরকারকে অনেক লোন নিতে হচ্ছে, ক্রমাগত প্রাইভেট সেক্টরের জন্য লেস অ্যান্ড লেস মানি ইজ অ্যাভেলেবল। এবং আপনি যখন কম্পিট করবেন, এখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 6 to 7% নেমে আসছে, ফলে সরকারের সাথে কম্পিটিশন হচ্ছে না। কম্পিটিশন করলে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে 12, 14, 15, 18% চলে যেতে পারে, যেই অবস্থায় গিয়ে আবার বিজনেস ইনভেস্ট করবে না, কারণ ওই পরিমাণ চেয়ে প্রফিট তুলে আনতে পারবে না। সো আমাদের এই মডার্ন ক্যাপিটালিস্ট ইকোনমি কিছু প্রোটেকশনে কাজ করে। ইউ ডোন্ট হ্যাভ আনলিমিটেড ক্যাপাসিটি, আমি সবই করতে পারবো, পারা যায় না, আপনাকে সার্টেন জায়গায় আটকায় দেবে। তো সেই জায়গায় বলছি যে উই ডু নট হ্যাভ আমাদের নিজস্ব ক্যাপিটাল টু ইনভেস্ট। উই নিড ফরেন ইনভেস্টমেন্ট। উই নিড ফরেন ইনভেস্টমেন্ট, ওয়ান ফর মানি, সেকেন্ডলি উই নিড ফরেন ইনভেস্টমেন্ট ফর দি নলেজ। আমাদের জাতির, আমরা আসলে পৃথিবীর জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ, জ্ঞান চর্চায় পৃথিবীর নিকৃষ্টতম জাতি। আমি একেবারে উদাহরণ দিয়ে দেখাইতে পারবো। সো যখন একটা ফরেন ইনভেস্টমেন্ট আসে, দে নট অনলি ব্রিং ক্যাপিটাল, দে ব্রিং দ্য নলেজ। রাইট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের সিও ANZ গ্রিনলেজে চাকরি করছে, এভরি সিঙ্গল ওয়ান, দু একটা স্টুডেন্ট থাকতে পারে। ওয়াই? বিকজ ANZ গ্রিনলেজ ব্যাংক, যেটা আজকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আগের ব্যাংক, ওই সময়কের তারা যে ট্রেনিংটা দিছে, তারা যে ইনস্টিটিউশনাল সিস্টেম, কালচার, প্রসিডিউর এগুলো শিখাই দিয়ে গেছে, এগুলো পরে তারা ব্যাংকিং সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারছে, ওদের মধ্যে ব্রাইট লোকগুলা সিও হয়েছে। ঠিক তেমনি যখন একটা FDI আসে, তখন আপনি যখন লেটস সে ইফ ইউ ট্রাইং টু ডু গ্লাস ইন্ডাস্ট্রি, সো একটা গ্লাস ইন্ডাস্ট্রির জন্য একটা আসলো, একটা FDI আসলো, সে গ্লাস বানাবে। সে গ্লাসটা যখন বানাইলো, এখানে একটা স্মার্ট লোক, যে ওখানকার একটা টেকনিশিয়ান, সে গ্রামের থেকে উঠে আসছে, তার মেধার কারণে সে কিন্তু এই টেকনিকটা শিখে যাবে। শিখে গিয়ে সে তার ভাই বোনের কাছ থেকে 5,000 টাকা নিবে, 5,000 টাকা নিয়ে 5 লক্ষ টাকা নিবে। সে এক সময় সে তার বসের সাথে চায়না যাবে, চায়না গিয়ে একটা সাপ্লায়ারের সাথে কোঅর্ডিনেট করতে, সাপ্লায়ারকে বলতে তোমার ইমেল অ্যাড্রেসটা দিও, ওকে নিবে। সে একটা বায়ারের সাথে কমিউনিকেট করছে, বায়ারকে বলবে যে আমি একটা ছোট্ট ফ্যাক্টরি করলে তুমি আমার কাছে মাল নিব। দেন হি উইল স্টার্ট আ স্টার্টআপ। দিস ইজ হাউ নলেজ ট্রান্সমিট হয়, ঠিক আছে? বাট FDI না আসলে আমরা গ্লোবাল নলেজের সাথে কানেক্টেড হতে পারবো না। সো পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ দিস, যেই দেশে সোশ্যাল হারমোনি নাই, পলিটিক্যাল স্ট্যাটাসকো পৌঁছায় নাই, সেই দেশে FDI আসবে না। আমাদের দেশেও, আমি একটা কথা বলি, যেই দেশের জনগণের ইন্টেনশন থাকে, বড় লোকদের ইন্টেনশন থাকে, আমি বাইরে গিয়ে টাকা পাচার করে আমি একটা করব, একটা বাসা নিব ইউরোপে, ইউরোপের লোক এই দেশে সে কেন থাকবে? একটা FDI ইজ নট অনলি অ্যাবাউট ফ্যাক্টরি। একটা FDI যে লোকটা নিয়ে আসে, সে ওই দেশে এসে সে একটা
তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে চায়, যে আমি এখানে একটা ফ্যাক্টরি করছি, এখানে আসো, সে এখানে শি ওয়ান্টস টু কানেক্ট উইথ দ্য লোকাল সোসাইটি, হি ওর শি ওয়ান্টস টু এনজয় হিজ টাইম। আপনি এয়ারপোর্ট থেকে নিয়ে এসে এসি রুমে ঢুকে গিয়ে শেরাটনে আর ওয়েস্টিনে রাখবেন, ফ্যাক্টরি দেশে এফডি আসে না। সো এন্টায়ার সোসাইটিতে ইফ ইউ ডোন্ট হ্যাভ হারমোনি, সোশ্যাল ফেব্রিকটা যদি না থাকে, যেটা গত 1 বছরে ভেঙে গেছে, ফলে আপনি যে বলেন অভ্যুত্থানের সাথে যে ছাত্র জনতা, আমি ছাত্র জনতা অনেক বয়স, অভ্যুত্থান শুধু ছাত্র জনতা করেন, অভ্যুত্থানে যারা মারা গেছে এদের 60% উপরে বয়স, 40-এর উপরে, দেখবেন আপনি ডাটা দেখবেন। শ্রমিকরা বেশি মারা গেছে। হ্যাঁ, ছাত্র জনতা অভ্যুত্থান করছে, এই ক্যাটাগরিটাকে আমি রিজেক্ট করি। কিন্তু যারা লিডারশিপে আছে, অভ্যুত্থানের লেজিটিমেসিকে কেন্দ্র করে যারা একটা পলিটিক্যাল পার্টি করছে, আমি তাদেরকে বলবো যে ফরগেট অ্যাবাউট ইকোনমিক্স, তোমার ইকোনমিক্স চিন্তাই করার দরকার নেই, মেক শিওর ইউ আর ফোকাস অন সোশ্যাল হারমোনি। এটা ইম্পর্টেন্ট, ওইটা না হলে ইকোনমিক্স ঠিক হবে না। ইকোনমিক্স এটা একটা সেলফ সাস্টেনিং সিস্টেম। আমি তো কি বলে ইকোনমিক গ্র্যাজুয়েট না, আই হ্যাভ টট মাইসেলফ ইকোনমিক্স, এবং আমি ডিপলি পড়াশোনা করছি। হ্যাঁ, এক হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখেছি, তারপরে আমার যখন একটা সামাজিক আমার অবজারভেশনের ভিত্তিতে আমার একটা মানুষজন বলছে যে ভাই আপনার ইকোনমিক্স ভালো, তখন আমি এটাকে বোঝার জন্য, ডিবেট করার জন্য আমাকে পড়াশোনা করতেছে, এবং আমি এখন দেখি আমার ইকোনমিক ইনিশিয়াল আর্গুমেন্টস ওয়ার রাবিশ, ওয়ার ইনটুইটিভ বাট মোস্টলি নট এভিডেন্স বেসড। আমি এটা বলছি, ইকোনমি বোঝার কিছু নাই। ইউ ব্রিং ইন একটা ফ্যাক্টরি মালিক, আরএমজি ফ্যাক্টরির মালিক, একটা ছোট একটা ফ্যাক্টরির মালিক, আমি ওনার সাথে কথা বলি ইকোনমি, আমি ওনার থেকে ভালো বুঝবো না। ইকোনমি বোঝা বাদ দেন, সোসাইটিকে বুঝেন, আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ সোশ্যাল ডিসহারমনি। ওই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে অভ্যুত্থানের থেকে উঠে আসা ছাত্রদের যে দল, এবং তারা they are not understanding the importance of building institutions, keeping faith on the institutions, ইনস্টিটিউশনাল হারমোনি রক্ষা করা, সোসাইটির হারমোনি রক্ষা করা। এই জায়গায় তারা ভাবছেন যে না, আমার পলিটিক্যাল এক্সিজেন্সি আগে, আমার পলিটিক্যালি আমার নিজেকে আগায় নেওয়াটা আগে। হ্যাঁ, দ্যাট ইজ গোয়িং টু হ্যাভ এন ইকোনমিক ইম্প্যাক্ট। এটা আপনি ইকোনমি পিএইচডি করেও সলভ করতে পারবেন না ভাই। দ্যাটস মাই আর্গুমেন্ট। ঠিক আছে জি, ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনের দিনেও আপনাকে আমরা পাবো। নিশ্চয়ই, লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।